আরভিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানের সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হাঁটাতে পারছে না, সে যেন জায়গায় জমে গেছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে উঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কুকড়িয়ে ওঠে, কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আরভিদ আরেকটা লাথি বসায়। মেয়েটা চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরভিদকে আঘাত করলো। আরভিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে উঠল, আরভিদ থামো। আরভিদ থামলেও পদ্মজা থামল না। সে আবার আঘাত করতে উদ্যত হয়। ধরে ফেললো আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোঁসফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমিরও প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনোদিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি, যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো। সে ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছুটাছুটি করছে, চিৎকার করছে। দূরেই দাঁড়িয়েছিল আরেকজন লোক। তার চুলগুলো মেয়েদের মতো অনেক লম্বা, তবে ফর্সা। এত চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমির না বললে তারা এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, আরভিদকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারছে না। তার স্বামীর কণ্ঠে এই কি শুনছে সে? বুকের জ্বালাপোড়া বেড়ে চলেছে। মরে যেতে ইচ্ছে করছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই। সে কিরমির করছে, কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে, যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসলো। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজা চোখ তুলে তাকায়। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে কেঁদে বলল, আপনি আমাকে বাঁধতে পারলেন? আমির কিচ্ছু বলল না। পদ্মজা বলল, আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়েই আছে। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃখ স্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল, রিদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসলো, ধারালো সেই হাসি। ঠোঁট হাসি রেখে বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও কি বলেছিলেন? যা বলেছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, মেরে দিয়েছি। আমির চমকে উঠল, কি? মরেনি, হাসপাতালে আছে। আবারও পিনপতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে। যে মুখে মায়া ছাড়া কিচ্ছু দেখতো না সে, আজ সেই মুখটাই চিনছে না। পদ্মজার ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কের সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা স্লান হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মরার জন্য আর কিছু কি আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে? আমির মুখ খুলল, বাসে বোধ হয়। পদ্মজা হাসলো। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল, তারপর আবার সোজা হয়ে বসলো। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব, আমি ঠিক ছাড়িয়ে নিব। আর কিছু করো না। কি করবেন? খনি তো।
একটু ভয় ডর ঢুকাও মনে, বিশ্বাস করুন আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চকিতে তাকালো। পদ্মজা কথাটি বলে কাঁপতে থাকলো। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বলছে? এই কথাটা সে মন থেকে বলেনি, সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামলে নিল, বলল, ভালোই তো ছিলাম আমরা, মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? একদম মায়ের মতো হয়েছ, নিখুঁত অভিনেতা, বাধ্য হয়ে। কে করেছে বাধ্য আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কুলসিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে ভালোবেসে আজকের নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চিনে। পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে। আজও পদ্মজা জানতে পারতো না কিছু, যদি সে ঝড়ের কবলে না পড়তো। গুটি ওলট পালট হয়ে গেছে। এরই বোধহয় বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছল ছল চোখে আমিরকে দেখছে। সে চোখের সামনে সবকিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে, শরীর থেকে রুহু বের হয়ে যাওয়ার সময় বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এই কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতের চুড়িগুলোর দিকে তাকালো। চুড়ি দুটো তার মায়ের। মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল, তারপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে। সেই মানুষটার রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল? না, পাল্টে যায়নি, এমনই ছিল, শুধু মুখোশ পড়েছিল ছদ্মবেশী। মেয়েগুলোর চিৎকার ভেসে আসে। তাদের অত্যাচার করা হচ্ছে খুব। কিছু একটা দিয়ে পিটাচ্ছে, ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। কোন বাবা মায়ের চোখের মণিদের এভাবে অত্যাচার করা হচ্ছে? পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল, আপনার কষ্ট হয় না? একটুও হয় না? আমির ভাবান্তর হলো না। সে চিন্তায় মগ্ন। তার ছক উল্টে গেছে। এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে আর ঠিক করার উপায় নেই। নতুন করে সাজালে সেখান থেকে হয় পদ্মজা, নয় এত বছরের পাপের সাম্রাজ্য তাকে ত্যাগ করতে হবে। তুখোর আমির মনে মনে পরিকল্পনা করলো, আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে অলন্দপুরে, সে কাজটা সম্পূর্ণ করতে হবে। এই চাপটা মাথার উপর থেকে গেলে তারপর অন্য কিছু। কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি সেই কাজ করার পথে পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায়? পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে, ছটফট করছে। সে আমিরকে অনুরোধ করলো, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক। পুরো পুরো শরীর রক্ত ছিল, তার উপর আবার মারছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে পদ্মজার দিকে। তার চোখের পলক পড়ছে না। চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব না। অজুহাত দেওয়ার মতো কিছুই নেই। এবার যা হবে সরাসরি হবে। পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে, নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে বলে কাঁদছে? কে জানে। সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝরাতে অবধি চলে এসেছে। সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে, কথাও বলছে না, যাচ্ছেও না। পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তার গলা শুকিয়ে গেছে। আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজার। পদ্মজা বলেছিল সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয়। তিনি খুব অসুস্থ, চিন্তা করবেন। আমির পদ্মজার এই অনুরোধ রাখে। তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ঘন্টা 2 পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায়। মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা। একবার মনে উকি দিয়েছিল নারী পাচারের কথা, কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না। কারণ